হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর সকাল সকাল রুটি ভেজে নিচ্ছিলাম। আর রুটি ফোলে রুটি মানে যখন আমরা আটা কিংবা ময়দাটাকে মাখাই, সে মাখানোর উপরেই কিন্তু আমাদের রুটি ফোলাটা নির্ভর করে থাকে। আর কজন জানেন সেটা আমি জানি না, তবে যেটা আমি জানি, আটা আর ময়দা দুইভাবে করে মথে নিতে হয়, তবেই রুটি ফুলে উঠবে। তো আমার রুটি তো অ্যাজ ইউজুয়াল অনেক বেশি ফুলে ওঠে। আর আমি যদি এটাকে এখন গ্যাসের মধ্যে একটু সেঁক দিয়ে নিতাম তাহলে হয়তো আরও বল বল হয়ে যেত। তো সেটা আর করিনি। আর গুনে গুনে 4টা রুটি ভেজে নিয়েছি, সাথে মুরগির মাংস ছিল গতকালের, সাথে নিয়েছিলাম কলা, আর নিয়েছি ডিম পোস্ট করে। তো এটা দিয়ে এখন নাস্তা করে নেব। আর সকালবেলা না আমার কাছে মামলেটের চাইতে আমার ডিম পোস্টটাই খেতে বেশি ভালো লাগে। আর আমার বরকে আমি রসুন আর চিয়া সিড দিয়ে রেখেছি অনেকটা সময় আগেই, তার খাওয়ার সময় হচ্ছে না, তো পরবর্তীতে সে খেয়ে নেয়। আর এদিকে বাজার চলে আসলো, বাজারের মধ্যে ছিল করলা, টমেটো, তারপর ধনিয়া পাতা। তো আজকে টমেটো আর ধনিয়া পাতার কম্বিনেশন দেখে আমার হঠাৎ মনে হলো যে কেন না আজকে টমেটো দিয়ে ডাল খাওয়া যাক। আর সাথে এনেছিল পাবদা মাছ। আর এই মাছ দেখে তো আমি মোটামুটি একটা বিপদেই পড়ে গিয়েছিলাম, কেননা কোন মাছ যে কিভাবে কাটতে হয় সেটাই তো আমি জানি না। আর এদিকে মাছ কাটিয়ে আনার মতন কোনো সুবিধা নেই। আগের বাসায় থাকতে তো দেখা যায় ছোটোখাটো মাছও কাটিয়ে আনা যেত। তো কোনো রকম করে কেটে নিলাম আর কি। আমি জানি না, আন্দাজের উপরে মাছটা কেটেছি, মানে ট্যাংরা মাছ যেভাবে কাটে ঠিক ওই স্টাইলেই কেটেছি, তবে আমি জানি না আদৌ এটা কতটা হয়েছে। তো আমি এখন চালও ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিব। আর তার আগে যেটা করব, আমার বরের কিছু কাপড় আছে, সেগুলো ওয়াশ করে দিতে হবে। তো কোথায় কোন কাপড় আছে সবগুলো একবারে নিয়ে যাচ্ছি। আর সত্যি বলতে আমার তো প্রায় প্রতিদিনেরই কাপড় ধোয়া থাকে, মানে এমন কোনো দিন বাদ নেই যে কাপড় আমার বের না হয়। আরেকটা ব্যাপার আমি প্রতিদিনের কাপড়ে একটু ডিটারজেন্ট দিয়ে ধুতে পছন্দ করি, মানে আমার কাছে ফ্রেশ লাগে আর কি। এর জন্য হয়তো বা আমার কাপড় অনেক বেড়ে যায়। আর দেখা যায় সারাদিন আমার কয়েকবার ড্রেস চেঞ্জ করতে হয়, যখন রান্না করি তখন একবার সেই ড্রেস আমি ছেড়ে ফেলি, মানে কেমন যেন রান্না রান্না গন্ধ করে, যাই কিছু রান্না করি না কেন এক ব্যাড স্মেলটা গায়ের মধ্যে কেমন যেন এসে পড়ে। আর আমার বর তো অফিস করে, তো সেই সুবাদে তার কাপড় বের হয়ে যায়। তো বলা যায় যে প্রায় প্রতিদিনই কিছু না কিছু কাপড় তো আমার থাকবেই। আর আমি কোনো কিছুই জমাই না। আর অনেকগুলো কাপড় বের হয়েছে আজকে, কারণ আমার বর বাসা থেকে আসলো, তো কাপড় টাপড় বের হয়েছিল যেগুলো বাসায় পড়েছে, তো সেগুলো ধুয়ে দিলাম। আর এদিকে আমি মুসুরি ডাল বসিয়ে দিয়েছি, বলেছি না যে আজকে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ডাল খাবো। আর এই ডালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। তবে এখন তো দেশি টমেটোটা নেই, তো দেশি টমেটো যখন বার হবে সেটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে, মানে একটু টক টক লাগবে আর কি খেতে, তখন আরও বেশি ভালো লাগে। আর ধনিয়া পাতা তো সব সময় একই রকমের টেস্ট, তবে হ্যাঁ শীতকালের জিনিসের টেস্ট কিন্তু আলাদা, এটার সাথে 12 মাসের জিনিসের কোনো মিল পাওয়া যায় না। মানে ধনিয়া পাতাটা একরকম হলেও তবুও একটু চেঞ্জ আছে, দেশি মানে সিজনেরটা তো সিজনেরই। আর এদিকে একেবারে এমনভাবে উপচে উঠছিল, তো কিছু ডাল তো একেবারে নিচেই পড়ে যাচ্ছিল। আর জিনিসটা প্রচুর হিট হয়, আর আমাদের টোনাটুনি সংসারের জন্য তো এটা অনেক বেশি বেস্ট হয়েছে। আর এই রকম আমার আরেকটা ছিল, আমি সেটা আগে ইউজ করতাম, সেটার হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল, তো ভাঙার পরও কিন্তু আমি সেটাকে অনেক ইউজ করেছি। তো সেটাকে বাদ দিয়ে এখন আমি নতুনটা বার করেছি, আর আমার বড়ি এটা কিনে দিয়েছে।
আর আগেরটার হ্যান্ডেলের থেকে এইটা আমার কাছে একটু বেশি মজবুত মনে হয়েছে, যে এটা সহজে হচ্ছে হ্যান্ডেলটা ভেঙে যাবে না। আর আগেরটা হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হতে হতে আমি বেঁচে গিয়েছিলাম, মানে ভগবানই আমাকে রক্ষা করেছে। আমি দুধ বসিয়েছিলাম যখন আমি মানে অ্যাক্সিডেন্টটা হয় আর কি, হ্যান্ডেলটা ছুটে যায়, তখন একটুর জন্য মানে আমার পায়ের মধ্যে এসে পড়েনি, মানে হ্যান্ডেলটা ছুটেছে চুলার মধ্যেই জিনিসটা বসেছিল, অর্ধেকটা সরেছে, তো গায়ের মধ্যে আমার পড়েনি আর কি, তো আমি বেঁচে গিয়েছিলাম সত্যি বলতে। তো ডালের মধ্যে হচ্ছে আমি একটু করে রসুন বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটা দিলে কিন্তু ভালোই লাগে খেতে। আর করলাও কেটে নিয়েছি, করলা ভাজি খাবো, আর এটা তো আপনারা জানেন যে আমাদের প্রতিদিনের আইটেমের মধ্যে একটা। আর ইদানিং তো আমি করলা ভাজির মধ্যে কোনো ধরনের আলুই দিই না, কেন যেন এইভাবে করেই খেতে ভালো লাগে। আর আলু তো খুব একটা খাওয়াও যায় না। আর এখন হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিব। আর পাবদা মাছ অনেক ফোটে আমি জানি, তো খুব টেনশনে ছিলাম যেগুলোকে কিভাবে আমি ভাজবো। সত্যি বলতে আমি যখন মাছ ভাজতে দাঁড়াই আমি একটু আতঙ্ক ফিলই করি যে কখন যেন কি হয়ে যায়। আর পাবদা মাছের মতো হচ্ছে আরও কিছু মাছ আছে, যেমন বোয়াল, মানে একেবারে দানবের মতো মনে হয়, একেবারে ফুটে ওঠে। এর আগে আমার এরকম অনেকবার হয়েছে, যখন আমার বিয়ে হয় তখন হচ্ছে আমি যখন মানে রান্না বান্নাটা হচ্ছে মানে একটা দায়িত্ব থাকে না, আমাকে করতেই হবে শ্বশুরবাড়িতে যখন গেলাম, আর আমি তো হচ্ছে কাজ দেখে বসে থাকতে পারি না, আর আমি বউ, তো আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। তো তখন হতো কি, রান্না করতে গিয়ে কত ধরনের তেলের ছিটা, আগুনের তাপ যে খেতাম, কিন্তু কাউকে কোনো কিছু বুঝতে দিতাম না। আর বিয়ের আগে তো হচ্ছে সুইয়ের একটা আঘাত পেলেও হচ্ছে চিৎকার করে মাকে ডাক দিতাম, তো মা তো আসলে কোনো কিছুই করতে দিত না। সত্যি বলতে আমি ওইভাবে কোনো কাজই করিনি, মানে করেছি আছে না যে রান্না বান্না, সেটা আমাকে কখনো করতে হয়নি ওইভাবে। একটা সময় করেছিলাম যখন আমার বোনদের বিয়ে হয়ে যায়, মাকে নিয়ে আমি একা পড়ে যাই, তখন হয়তো আমি রান্না করেছি, কিন্তু আছে না যে ছোটোবেলার স্মৃতিগুলোতে যদি ফিরে যাই, তখন তো আমার মা রান্না করেছে, পরবর্তীতে আমার বোনরা করতো, যেহেতু আমার বড় বোন আছে। আর যে ফ্যামিলিতে হচ্ছে বড় বোন আছে, সেই ফ্যামিলির ছোটদের কিন্তু খুব একটা কাজ করতে হয় না। তো মশারি টানানো থেকে শুরু করে হচ্ছে রান্না, আরও আনুষাঙ্গিক কাজ তারাই করতো। আর বিয়ের পর তো হচ্ছে ছোট আর ছোট থাকে না, বড় হয়ে যায়। যেমনটা আমি কোন এক ফ্যামিলির ছোট মেয়ে, আর এখন আরেক ফ্যামিলির হচ্ছে বড় বউ, সেই জায়গা থেকে অনেক বেশিই দায়িত্ব। আর নিজের মা বাবা তো নিজের মা বাবাই হয়, এর সাথে মানে এদের সাথে কারো তুলনা করাই যাবে না, যার যার স্থানের শেষে। তো আমার কোনো কিছু হলে হচ্ছে আমার বাবা মার যতটা কষ্ট হবে বা তাদের যতটা ফিল হবে, এটা কিন্তু পৃথিবীর অন্য কারো হবে না। তো যার যার সন্তান তার তারই কিন্তু মানে একটা ফিলিং কাজ করে থাকে। তাই মাকে ছেড়ে যখন মানে অনেকটা দূরে চলে এসেছি, এখন আর কোনো কিছু হলে হচ্ছে কাউকেই বুঝতে দেই না। আর ওই যে বললাম না যে মায়ের মতো কেউই হবে না। আর মা এমন একটা ব্যক্তিত্ব, সন্তানের গায়ে যদি কোনো রকমের একটু আঁচড় লাগে তখন কিন্তু মায়ের বুকে আঘাত করে। আর এই আঘাতটা হচ্ছে অন্য কারো করবে না। তো সেই জায়গা থেকে এখন অনেক কিছুই হচ্ছে নীরবে সহ্য করে নিই, এছাড়া কিছু করার নেই। দিন শেষে আমি এখন আর মেয়ে নই, বউ হয়ে গেছি কোনো একটা বাড়ির। আর মাঝে মধ্যে হচ্ছে এটাই মানে ভাবি যে আমি তো এখন আর সেই ছোট মেয়েটা নেই, ছোট বোনটা নেই, এখন আমি বাড়ির বড় বউ হয়ে গেছি, অনেক দায়িত্ব আমার কাঁধে। এখন আমি যদি কোনো একটা কিছু ইস্যু তৈরি করি বা মানে এটা আসলে আমি এখন করি না, সত্যি কথা বলতে নীরবে অনেক কিছুই মেনে নেই। আর এটাই হচ্ছে জীবনের পরিবর্তন।
আর এই জিনিসটা তো আসলে প্রতিটা মেয়ের সাথেই হয়ে থাকে। বাবা মার ঘর হচ্ছে একরকম, আর শ্বশুর বাড়ি কিন্তু পুরোটাই একেবারেই আলাদা। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়। আমার শ্বশুরবাড়িতে আমি যতটা ফ্রিভাবে হচ্ছে থাকি, আমার মনে হয় না আরও ১০টা মেয়ে হচ্ছে আমার মতন করে হয়তো তারা থাকতে পারছে। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি প্রাউড ফিল করি যে আমার শ্বশুরবাড়ির যারা আছে আমাকে যথেষ্ট ভালোবাসে। আর ভালোবাসা তো আর এমনি এমনি হয় না। এটা হচ্ছে সম্পূর্ণ নিজেকে আদায় করে নিতে হয়। আর মানুষকে ভালোবাসলে মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য। আর কিছু জায়গা আছে যে ভালোবাসা পেলেও হচ্ছে তারা আপনাকে মন থেকে ভালোবাসতে পারবে না। আর সেটা কিন্তু এতটাও জরুরি না। কেননা একটা মানুষকে ১০০টা মানুষের কাছে যে প্রিয় হবে বিষয়টা এমন না। দেখা যাচ্ছে সেই ১০০ জনের কাছে মানে ৫০ জনের কাছে হয়তো ১০০ জনের মধ্যে ৫০ জনের কাছে আমি ভালো বা অনেক প্রিয় একজন ব্যক্তিত্ব। আর বাকি যারা আছে তাদের কাছে হয়তোবা আমি অতটাও প্রিয় না। আর এটা কিন্তু খুব একটা জরুরি না। কেননা সবার কাছে ভালো থাকা যাবে না। তো একজনের কাছে ভালো তো আরেকজনের কাছে অতটা ভালো নাই লাগতে পারে। সেমটা আমার কাছেও। কিছু মানুষকে হচ্ছে আমার তো খুবই ভালো লাগে। আর কিছু মানুষের প্রতি হয়তোবা আমার তেমন কোনো ফিলিংই কাজ করে না। তো বিষয়টাই এরকম। আর এদিকে হচ্ছে আমার পাবদা মাছের ভুনাটাও হয়ে গেল। আর আমার বর বলেছে হচ্ছে পাবদা মাছের ভুনাই খাবে। তাই আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে হচ্ছে মাছটাকে রান্না করে নিলাম। আর মাছের ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর টমেটো ধনিয়া পাতা দিলে তো সেই তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে তরকারি হচ্ছে বোয়াল মাছ রান্না করলে অনেক বেশি মজা খেতে। আর সেটার মধ্যে হচ্ছে আলু, একটু বেগুন, একটু ডাঁটা দিলেও অনেক ভালো লাগে। আর ওই তরকারিটা হচ্ছে আমি আমার মার কাছ থেকেই শিখেছি। আমার মা যখন হচ্ছে আমার বাসায় এসেছিল, তো আমার মাই বলেছিল যে বোয়াল মাছ তো হচ্ছে এভাবেও রান্না করা যায়। ওই যে বললাম না আমি তো আসলে বিয়ের আগে ওইভাবে করে অতটাও রান্না করিনি। করেছি আর কি কোনো রকম খাওয়ার জন্য। কিন্তু কোনটা দিয়ে কোনটা কিভাবে কি করতে হয় সেটা তো এতটাও এক্সপার্ট আমি ছিলাম না। তো অনেক সময় হতো যে মাসির বাসা বা মামার বাসায় গিয়েছি আমি তখনও রান্না করতাম। তাদেরকে খাইয়েছি, আমার হাতের রান্না সবাই পছন্দ করতো। তো অনেক সময় হয়েছে যে আমি আমার বোনদেরকে ফোন দিয়েছি। তাদের কাছ থেকে জেনেছি যে কোনটা কিভাবে করতে হয় তারা আমাকে বলে দিত। আর আমার মেজো বোনের কথা তো আজকে না বললেই নয়। আর এই ভিডিওর মাধ্যমে আমি তাকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই যে দিদি তোমাকে অনেক বেশিই ধন্যবাদ। কেননা একটা সময় ছিল যে আমি তেমন আসলে কোনো কিছুরই এতটা আইডিয়া ছিল না। তুমি আমাকে যথেষ্ট হেল্প করেছো। আমি কোনো কিছু পারতাম না, তোমাকে একটা ফোন করলে হচ্ছে তুমি আমাকে সলিউশন দিয়ে দিতে। তার মধ্যে হচ্ছে আমার বড়দিও আছে। মানে আমার যে ৩ টে বোন তারা তো আমাকে যথেষ্ট হেল্প করতো। কোনো কিছু হলে আমি হচ্ছে তাদেরকে যখন বলতাম, আমার সলিউশন হয়ে যেত। আর এখন যেটা হয়, এখন আর কাউকে এভাবে করে ফোন দিতে হয় না। নিজের মাথার মধ্যে হচ্ছে যেটা আসে সেটাই করে থাকি। আর এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। সময় মানে যত যাবে মানুষের এক্সপেরিয়েন্স তত হাই হবে। মানুষ তখন নিত্য নতুন হচ্ছে কিছু জিনিস আবিষ্কার করবে যেটা এখন আমি আমার রান্নায় করে থাকি। আর এখনও যে বোনদেরকে কোনো কিছু জিজ্ঞেস করি না বিষয়টা এমন না। হঠাৎ অনেক সময় হয় যে এই রান্নাটা হচ্ছে মানে তাদের মতন করে করব। তো তখন হচ্ছে আমি আমার বোনকে ফোন দিই, বিশেষ করে আমার বড়দি। আর বড়দির হাতের রান্না তো কখনোই কপি করতেই পারবো না। মানে এতটাই ভালো হয়, কিছু বলার নেই আসলে। মানে চুল পরিমাণ ভুল করার মানে ভুল বের করার কোনো সুযোগই নেই। বড়দির হাতের রান্না এত টেস্ট সেই ছোটোবেলা থেকে খেয়ে পর্যন্ত। মানে আমার তো শুধু ভালোই লাগে। আমি বড়দির হাতের রান্নার কোনো ত্রুটি বের করতে পারবো না। আর খাওয়া-দাওয়া রান্নার ব্যাপারে তো আমি অনেক সিনসিয়ার। আমি যতটা যত্ন করে রান্না করি একটা জিনিস, আর ঠিক আমি ওইভাবে করেও খাবারটা খেতে পছন্দ করি। আর আমার মুখে যদি ভালো না লাগে, ওই খাবার আসলে আমি খেতে পারি না। আর বড়দির হাতের রান্না তো
মানে মিস করি যে এত টেস্ট। এখন বিয়ে হয়ে যাওয়ার পর হচ্ছে দিদির হাতের রান্না ওইভাবে করে আর খাওয়াই হয় না। আসলে যার, যার জায়গায় এখন সবাই এতটা ব্যস্ত হয়ে গেছে, সবারই এখন সংসার। কারো বাসায় কারো যাওয়ার এখন সময় নেই। যার, যার কাজ নিয়ে হচ্ছে সে ব্যস্ত। আগে তো হচ্ছে ব্যাচেলর ছিলাম, মন চাইলেই হচ্ছে বড়দির বাসায় চলে যেতাম কিংবা বড়দি ডাক দিত যে বাসায় আয়। আর এখন তো হচ্ছে মন চাইলেই সেটা আর করা যায় না। পরিবর্তন আসলে শুধু পরিবেশেরই হয় না, মানুষের জীবনেরও হয়ে থাকে, সব কিছুরই হয়ে থাকে। আর সেই পরিবর্তনটাও হচ্ছে মানুষের থেকে মানুষের অনেকটা দূরত্বও তৈরি করে দেয়। কেননা দেখা যায় আমি এমন একটা জায়গায় থাকি, আমার বোনরা যেসব জায়গায় এখন থাকে, ওই বাসা থেকে এই বাসা অনেকটা ডিসটেন্স। মন চাইলেই হচ্ছে কেউ কারো বাসায় আসার মতো ওইভাবে করে সুযোগ নেই। কেননা আসতে যেতেই যথেষ্ট সময় চলে যায়। তো বললাম না সবাই সবার জায়গা থেকে এখন ব্যস্ত, ওইভাবে করে কারো সময়ই নেই। আর এর জন্যই হচ্ছে দূরত্বটা এখান থেকেই আসে। আর জীবনের এই পর্যায়ে এসে না ছোটবেলার দিনগুলো খুব মিস হয়। যখন আমি মানে বড়দির ব্যাপারটা বলতে পারবো না, কেননা আমি খুব ছোট থাকতেই আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। আর বাকি ছিল ২ বোন। তো তাদেরকে তো আমি পেয়েছি। তো তাদেরকে খুব মিস করি যে এক বিছানায় শোয়া, একসাথে পড়তে বসা। তারপরে হচ্ছে পুতুল খেলতাম। এই জিনিসগুলো আসলে খুবই মনে হয়। আর ছোটবেলায় না ছোট, ছোট খেলনা পাতিল দিয়ে হচ্ছে আমি রান্না-বান্নার করতাম। কী সব দিয়ে মানে কিসের পাতা, কিসের বালি, কিসের মাটি কোনো ঠিক ঠিকানা নেই। আর পুতুলের ঘর বানাতাম একেবারে মনে হয় যেন একটা সংসার। আর বাস্তব জীবনে এখন সেই পুতুল খেলাই খেলছি। তবে সেই পুতুলটা আমি আর বাদবাকি সব ঠিক আছে। আর এখন যেটা করছি দুপুরবেলা খাওয়ার পর এখন তো বিকেল হয়ে গেল আর ভাবলাম যে একটু নাস্তা বানিয়ে নিই। তো বের করে নিলাম হচ্ছে সসেস, সাথে নিয়েছিলাম হচ্ছে দুধ আর ভাবছি হচ্ছে আজকে একটু পাস্তা রান্না করলে কেমন হয়। আর আমি তো হচ্ছে দুপুরে খুব একটা ভাত খাই না, তাই আমার ক্ষুধা লেগে যায় আর আমার হচ্ছে টাইম করে একটু নাস্তাও খেতে হয়। তাই ভাবলাম একটু পাস্তাই করে নিই, কেননা ঘরে অনেকগুলো পাস্তা জমে গেছে। আর আমার ঘরে আমি না খেলে কেই বা খাবে? আমার বর তো হচ্ছে নাস্তা খাওয়ার মতন সময় তার নেই। সে এমন, এমন সময় হচ্ছে বাসায় আসে বা থাকে, ওই সময় হচ্ছে হয় সকাল, নয় দুপুর, নয় রাত এই টাইমগুলো। কিন্তু আছে না যে নাস্তা করে মানে বানিয়ে দিব বা সে খাবে, ওই সময়টা একেবারেই হয় না। আর আমি নাস্তা বানিয়ে যদি তার জন্য রেখে দেই, সে যখন আসে তখন সে আর নাস্তা খেতে চায় না, বলে যে আমাকে ভাত দিয়ে দাও, আমি ভাত খেয়ে ঘুমিয়ে যাব। তো এর জন্য না অনেক কিছু হচ্ছে আমি আর বানাতে আগ্রহও লাগে না। আর যখন যেটা আসলে না খেলে না, তখন হচ্ছে অল্প একটু করে আমি খেয়ে নেই। আর আমার তো রান্না-বান্নার মধ্যে অনেক বেশি আগ্রহ। আমার অনেক কিছু মনে চায় যে সেটা করি, ওইটা করি। কিন্তু হচ্ছে পারি না। কারণ আমার ঘরে খাওয়ার মতো লোকই নেই। তাই হচ্ছে অনেক সময় অনেক কিছু চিন্তা আসলেও সেটা হচ্ছে আর করা হয় না। আর আমি নিজেই বা কত খাবো? কেননা একা খাওয়ার মাঝে কিন্তু কোনো তৃপ্তি নেই। তো এখন হচ্ছে আমি অল্প করে একটু তেল দিয়ে দিলাম। বাটার ছিল, কিন্তু এই পাস্তাটা হচ্ছে আমি তেলের মধ্যেই করব। কেননা বাটারের টেস্ট একটা আর তেলেরটাই কিন্তু আরেকটা। তো যেদিন হচ্ছে বাটার দিয়ে করব, সেই পাস্তাটা হচ্ছে আমি ক্রিমি পাস্তা বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ক্রিমি পাস্তাটাও কিন্তু আমার হাতে অনেক বেশি ভালো হয়। এর আগে হচ্ছে আমি এগুলো বানাতাম। বললাম না আমার ঘরে হচ্ছে লোকের অভাব। তাই অনেক সময় অনেক কিছু মন চাইলেও হয় না। আর এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে ডিম। আর ডিমটা ভেজে নিয়ে হচ্ছে আমি সসেসগুলোও দিয়ে দিব। আমি তো আজকে পাস্তাটা রান্না করতে এসে আমি আমার ভাগ্নি ঋতুকে খুব মিস করছিলাম, কেননা সে আমার এই ভিডিওগুলো দেখে হচ্ছে তার নাকি খেতে ইচ্ছে করে। আসলে এমনটাই হয়, যদি মুখরোচক বা ভালো লাগার কোনো জিনিস যদি রান্না করতে দেখা যায় তখন কিন্তু খেতে ইচ্ছে করে, আর সেটা যদি হয় কাছের মানুষ। তাই হচ্ছে ওকে মিস করছিলাম। সামনে থাকলে অবশ্যই আমি বাটি করে নিয়ে হয়তো তাকে দিয়ে আসতাম, নয়তোবা তাকে ফোন করে বলতাম যে চলে আসো। কিন্তু বললাম না যে এতটা দূর,
আসলে অনেক কিছুই সম্ভব হয় না। আমারও ইচ্ছে করলে হচ্ছে উপায় নেই। আমারও যে মন চায় না বিষয়টা এমন না। আমার মনে চায় আমি বড়দির বাসায় যাই, তার হাতের খাবার খাই। আমার খুব ইচ্ছে হয়। আর বিয়ের আগে তো হচ্ছে মন চাইলে বড় বোনের বাসায় চলে যেতাম। কেননা সে হচ্ছে জীবনে এমনভাবে আদর করেছে মানে মায়ের রিপ্লেসমেন্টে হচ্ছে আমার বড়দি। সে এতটা আদর করতো বা করে। সে যে শুধুমাত্র আমাকেই আদর করে বিষয়টা এমন না। সে যেহেতু বড় বোন তো তার দায়িত্ব, কর্তব্য, ভালোবাসার জায়গা থেকে হচ্ছে সবটাই বেশি। সে হচ্ছে সবার প্রতিই কেয়ারিং। আর তাই তো এই মানুষটাকে অসম্ভব রকমের ভালোবাসি। মানে মায়ের অবর্তমানে যদি কাউকে সেই স্থানে বসানো যায় তাহলে নিঃসন্দেহে আমি আমার বোনকে বসিয়ে দিব। সে যদিও আমাকে জন্ম দেয়নি, সে আমার মা নয়, তবে হ্যাঁ, সে মায়ের থেকেও কম কিছু নয়। মানে পেটে ধরলেই যে মা হওয়া যায় বিষয়টা এমন না। তো আমার বড়দি হচ্ছে আমার মা। আমি তাকে মা বলেই সম্বোধন করি। আর যাকে মায়ের রিপ্লেসমেন্ট ভাবা যায়, মায়ের মানে রূপ দেখা যায়, তাকে তো মা ভাবতে কোনো সমস্যা নেই, তাই না? আর আমার বড়দির ক্যারেক্টারটাই হচ্ছে এই রকমের। সে তো বড় বোন হিসেবে বেস্ট, সে মা হিসেবে বেস্ট। মানে তাকে যে অ্যাঙ্গেল থেকেই দেখা যাক না কেন, সে প্রতিটা জায়গাতেই হচ্ছে বেস্ট। সে আমাদের সবথেকে প্রিয় একজন ব্যক্তিত্ব। আর আমার এদিকে পাস্তাও রান্না হয়ে গেল। আর এখন হচ্ছে একা একা খেয়ে নিব। কি আর করা যাবে? নাস্তা শেয়ার করার মতো হচ্ছে ঘরে কেউ নেই। আর কয়েকদিন আগেও হচ্ছে পাস্তা রান্না করেছিলাম। তখন হচ্ছে প্রণয় ছিল। তো ভালো লাগে কেউ একজন থাকলে ওদের সাথে হচ্ছে খাবার শেয়ার করতে অনেক বেশিই ভালো লাগে। আর যখন কেউ না থাকে তখন হচ্ছে এভাবে একা একা করে খাবারগুলো খেয়ে নিতে হয়। আর আমি যেটা করে থাকি, আমি কখনোই হচ্ছে চুপ করে খাবার খেতে পারি না। আমার হাতে একটা ডিভাইস থাকবেই, মানে হয় মোবাইল নয় টিভি। আমি সেটা দেখে দেখে দেন হচ্ছে বাচ্চাদের মতো খাবার খাবো। কেননা আমার মানে ভালো লাগে না। আর একটা সময় তো হচ্ছে এমন ছিল যে মা ভাত না দিলে ভাত খাবো না এই রকমের। আর এখন যেটা হয় একা একা খেতে পারি না। তাই হচ্ছে হয় টিভি ছেড়ে নেই, আর যদি ডাইনিং টেবিলে বসি তখন হচ্ছে মোবাইল চালিয়ে কোনো একটা ভিডিও অন করে দেন হচ্ছে আমি আমার খাবারটাকে কমপ্লিট করি। আর এখন হচ্ছে আমি রাতের ভাতও বসিয়ে দিলাম। তো ভাত নামিয়ে হচ্ছে দুধটাকেও গরম করে নিব। আর আমার বড় হচ্ছে চলে আসছে অলরেডি। আর হচ্ছে তরকারিগুলোকেও এক এক করে গরম করে নিব, যেহেতু মানে গরমের সময় তো যাতে করে এগুলো নষ্ট না হয়ে যায় তাই হচ্ছে এক এক করে সব কিছু একটু গরম করে নিচ্ছি। আর আমি কিন্তু রাতে আর ডিনার করিনি, কেননা আমি যদি কোনো ধরনের ভারী নাস্তা খেয়ে ফেলি তখন হচ্ছে আমি আর রাত্রেবেলা ভাত কিংবা রুটি কোনো কিছুই খাই না, কেননা সে নাস্তাটাই হচ্ছে আমার জন্য হয়ে যায়। আর এমন সময় হচ্ছে আমি নাস্তাটা করেছি তখন অনেক মানুষ হচ্ছে ডিনারও কমপ্লিট করে ফেলে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি খাবার আর খাই না। তাছাড়া লেট নাইট খাবার এখন মানে না খাওয়ারই ট্রাই করছি। যদিও হেলথ ইস্যুজের কিছু ব্যাপার আছে এখানে। আর হচ্ছে লেট নাইট খাবার না খাওয়াটাই ভালো। অনেক কিছু শরীরের মধ্যে হচ্ছে একটা খারাপ লাগা শুরু হতে থাকে বা খারাপ কিছুই হয়। আর খাবার জিনিসগুলো হচ্ছে যতটা টাইমলি খাওয়া যায় ততটাই ভালো। আর আমি চাইলে তো হচ্ছে সেটা পারি না। যদিও বা আমার বর হচ্ছে আমাকে বলতে, বলতেই অভ্যাসটা আনাচ্ছে। কেননা সে প্রতিদিনই প্রায় লেট করে আসে। তো তার জন্য আমি বসে থাকতে, থাকতে হচ্ছে আমার শরীর খারাপ করে দেয় অনেক সময়। তো সে বলে যে, "তুমি অন্তত সুস্থ থাকো। ২ জনেই যদি অসুস্থ হয়ে যাই, তখন কে কাকে লুক আফটার করবো?" তো ওর কথায় যথেষ্ট যুক্তি আছে। তো আমি আবার তাকে বলি যে, "সুস্থ থাকলে ২ জনেই থাকবো। একজন সুস্থ থেকে বেঁচে থেকে কী লাভ? ২ জনকেই তো বাঁচতে হবে।" কিন্তু এই যে কর্ম তো আসলে করে খেতে হবে। তো সেই কর্ম যদি মানে রাত্তুরি হয় তখন তো করতেই হবে, কিছু করার নেই। আর কর্ম দিয়েই তো হচ্ছে মানুষের পরিচয়।
আর আমি হচ্ছে সব কিছু গরম-টরম করে নিয়ে যতটুকু পাস্তা ছিল সেটা এখন ফ্রিজে রেখে দিব। কেননা আমি জানি আমার বর এটা আর খাবে না। সে হচ্ছে ভাত খাবে। তো এটাকে রেখে দিব। তো আগামীকাল বা যখন আমার মন চাইবে তখন আমি বের করে খেয়ে নেব। আর বাসা থেকে আসার পর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আর আগামীকাল হচ্ছে ডক্টর দেখাতে যাব। আর আমার বর তো হচ্ছে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে। আর আগে তো হচ্ছে আমার এলাকাতে সেন্ট্রাল তারপরে হচ্ছে পপুলার ছিল, আমি ওই জায়গাগুলোতেই যেতাম। আর এখন আমার বাসার সাথে হচ্ছে ইবনে সিনা, তো ওইটাতেই যাব। আর যে ডক্টরকে দেখাবো মোটামুটি সে নাকি ভালো, মানে আমার পরিচিত একজন দেখিয়েছে। আর যদিও বা সে একজন প্রফেসর, তো দেখা যাক। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। শুভরাত্রি।